আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ গণিত বিভাগ রসায়ন বিভাগের নন মেজর পদার্থবিজ্ঞান একের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য হচ্ছে স্টোকসের উপপাদ্য। স্টোকসের উপপাদ্যটা পরীক্ষা আসার সম্ভাবনা 100% বলা যায়। তাহলে স্টোকসের উপপাদ্যটা কি? স্টোকসের উপপাদ্যটা হচ্ছে কোনো আবদ্ধ বক্ররেখার চারিদিকে কোনো ভেক্টর অপেক্ষকের স্পর্শীয় সরলরৈখিক সমাকলন। তাহলে এই কথাটা কি বোঝাচ্ছে? আমরা যদি একটা আবদ্ধ বক্ররেখা নিই, তাহলে এর এই যে রেখা বরাবর যদি সমাকলন করি, সেই সমাকলনটা বা স্পর্শীয় সমাকলনটা হবে এরকম এ ডিআর। এই ডিআরটা হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যের ক্ষুদ্র দৈর্ঘ্য, এই বক্ররেখার ক্ষুদ্র দৈর্ঘ্য। দ্বিতীয় কথাটা কি বোঝাচ্ছে দেখো, তাহলে এই যে বক্ররেখাটা আমি নিলাম বা বক্রতলটা আমি নিলাম, এই বক্ররেখা দ্বারা আবদ্ধ বক্রতলের উপর ভেক্টর আপেক্ষকের কার্লের উলম্বতলীয় সমাকলনের সমান। অর্থাৎ এই যে বক্ররেখাটা নিলাম, এই বক্ররেখাটার এই ভিতরের যে ঘটনাগুলো ঘটবে বা ভিতরের মানটা যদি আমি জানতে চাই বা ভিতরের ঘূর্ণন সম্পর্কে যদি আমি জানতে চাই, তখন সেই ঘূর্ণনটা হবে আমার, এইটা তো আমি পাইলাম, এই বাইরের কি পরিমাণে ঘূর্ণন হচ্ছে বা বাইরে কি ঘটনা ঘটছে সেইটা। এখন ভিতরে ভেক্টর অপারেটর ন্যাবলায়ের সাথে ভেক্টর আপেক্ষকের ক্রস গুণকে বলা হয় কার্ল। কার্লের উলম্বতলীয়, উলম্বতল বলতে এই যে একটা একক ভেক্টর নিলাম, এটা হচ্ছে লম্ব একক ভেক্টর, উলম্বতলীয় সমাকলনের সমান। এইটা হচ্ছে সমাকলন, অর্থাৎ এই মানটা এবং এই মানটা হবে সমান। অর্থাৎ এটা বোঝায়, স্টোকসের উপপাদ্য মূলত বোঝায় রেখার সাথে তলের সম্পর্ক। স্টোকসের উপপাদ্য কি বোঝায়? রেখার সাথে তলের সম্পর্ক। তাহলে দেখো এটা প্রমাণটা কিভাবে করব। আমাদের এই পার্ট সমান সমান যদি এই পার্ট দেখাতে পারি, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। প্রমাণটা শুরু করি। প্রমাণটা হচ্ছে এরকম, ধরি এস তলকে, অর্থাৎ আমরা একটা তল নিয়েছি যে বক্রতল, সেই তলটার নাম হচ্ছে এস। এই তলটাকে আমরা জেড ইকুয়াল এফ অফ এক্স ওয়াই, এক্স ইকুয়াল জি অফ ওয়াই জেড, অথবা ওয়াই ইকুয়াল এইচ জেড এক্স, এই তিন ধরনের সমীকরণে প্রকাশ করতে পারি। অর্থাৎ এক্স ওয়াই তল, ওয়াই জেড তল এবং জেড এক্স তল, এই তিনটা তলের জন্য আমরা এই তিন ধরনের সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। তাহলে এইখানে যে এফ, জি এবং এইচ, এটা কি জিনিস? এই জিনিসটা হলো ব্যবকলনযোগ্য ফাংশন। এফ জি এইচ হলো ব্যবকলনযোগ্য ফাংশন। এখন সব থেকে সহজ উপায়ে প্রমাণের সিস্টেমটা হচ্ছে এই যে আমরা জানি এ ইকুয়াল a1i প্লাস a2j প্লাস a3k, এটা আমরা আগে থেকেই জানি। এবং আরো একটা কথা জানি, সেটা হচ্ছে নেবলা। নেবলা এর একটা মান আমরা জানি, কার্লি বাই কার্লি এক্স আই প্লাস কার্লি বাই কার্লি ওয়াই জে প্লাস কার্লি বাই কার্লি জেড কে। এই মানটা এবং এই মানটা আমাদের জানা। আমরা এখন কি করব, এই যে নেবলা এইটার সাথে এই এ ভেক্টর আপেক্ষক এর একটা ক্রস গুণন যদি করাই দিতে পারলে, এটা আমাদের কার্ল হয়ে যায়। তাহলে ক্রস গুণনটা কেমন হবে দেখো, নেবলা ক্রস এ ভেক্টর। তাহলে এ ভেক্টরের মানটা কি? a1i, a2j, a3k। আমরা কিছুই করব না, শুধুমাত্র যা আছে শুধু ক্রস গুণন দিয়ে একটু রেখে দেব, a1i। আবার নেবলা ক্রস a2j প্লাস নেবলা ক্রস a3k। আমাদের এই সমীকরণ যে কোনো একটা পার্টের মান আমরা বের করব এবং অনুরূপভাবে বাকিগুলো লিখে দেব। আমরা এই পার্টটাকে যদি সমাধান করি তাহলে কেমন হয় দেখো, নেবলা ক্রস a1i, তাহলে এর ক্রস গুণনের সিস্টেমটা কি? i j k। এই যে নেবলা তিনটা মান আমরা জানি, কার্লি বাই কার্লি এক্স, i বরাবর কার্লি বাই কার্লি এক্স, জের এখানে মানটা আছে মানে ওয়াই অক্ষ বরাবর কার্লি বাই কার্লি ওয়াই, কে এর মানটা আছে কার্লি বাই কার্লি জেড। এবং এই পার্টের মান দেখো, শুধুমাত্র আই এর পার্টের মান আছে, অন্য কোনো পার্টের মান নেই। আই এর পার্টের মান কতটুকু আছে? শুধুমাত্র a1, আর বাকি যেহেতু জে এবং কে এর মান নেই, তাই বাকি পার্টের মান দুইটা শূন্য। এইটা হয়ে গেল আমাদের নেবলা ক্রস a1i। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, কিভাবে করব? সমাধানটা হবে প্রত্যেকেরই ভেক্টর চিহ্ন হবে। তাহলে আই এর পার্টটা যদি আমরা প্রথমে নিই, তাহলে এই পার্টটা বাকি থাকবে, বাদ যাবে। আমাদের এই পার্টের সাথে এই পার্টের গুণ, এই পার্টের সাথে এই পার্টের গুণ, মাঝখানে একটা মাইনাস। তাহলে কার্লি বাই কার্লি ওয়াই ইন্টু 0 মাইনাস কার্লি বাই কার্লি জেড ইন্টু 0। ক্লিয়ার কথা? সূত্রের মাইনাস, এবার কাকে রাখবো? জে কে রাখবো। তাহলে জের এই পার্টটুকু বাদ থাকবে,
বাদ থাকলে এই পার্টের সাথে এইটা একবার গুণ হবে, মাইনাস এই পার্টের সাথে এইটা একবার গুণ হবে। খুব সহজ। কার্লি বাই কার্লি এক্স ইন্টু 0 মাইনাস এই ডেল কার্লি বাই কার্লি জেডের সাথে a1 এর একবার গুণ হবে, কার্লি বাই কার্লি জেড a1। আমাদের আরো একটা পার্ট আছে প্লাস এই কে এর পার্টটুকু। তাহলে কে এর পার্টটুকু যদি আমরা নিই তাহলে আমরা নিতে পারি কি, আমাদের এই পার্টটা এবার বাদ যাবে, তাহলে এইটার সাথে এইটা একবার গুণ মাইনাস এইটার সাথে এইটা একবার গুণ, তাহলে কার্লি বাই কার্লি এক্স 0 মাইনাস কার্লি বাই কার্লি ওয়াই a1। এখন দেখো এই পুরো পার্টটা যেহেতু 0-র সাথে গুণ, এটাও 0-র সাথে গুণ, এই পুরো পার্টটার মান হয়ে যাবে 0। এখানে আছে মাইনাস। এখন দেখো যে এই পার্টের সাথে 0 আছে, তার মানে এই পার্টটার মান 0। আমার পরে থাকবে শুধুমাত্র এই পার্টটুকু, তাহলে মাইনাস এবং এই মাইনাস হয়ে যাবে প্লাস। কি হবে, যে থাকবে এই যে তো থাকবে দুইটা পার্টি, যেটা পাবে কার্লি a1 বাই কার্লি জেড। আমার এই পার্টও শেষ, এই পার্টও শেষ, এই পার্টটা নিয়ে চিন্তা করি কি হবে, প্লাস আমি কেটারে রাখলাম, কেটারে রাখলাম 0-র সাথে এটা গুণ করলে হবে 0। এখানে আছে মাইনাস, তাহলে কের সাথে এই পার্টটার গুণ হবে, তাহলে মাইনাস থাকার কারণে এইখানে এইটা হয়ে যাবে মাইনাস, কে আছে তাহলে কার্লি a1 বাই কার্লি ওয়াই। কথা ক্লিয়ার? এবার দেখো আমার যেহেতু এই শূন্য আর লেখার দরকার নেই, এই শূন্যটা মুছে দিলাম, এটা হয়ে গেল আমার এইটার সমাধান। এটা আমি এই পার্টটা এখানে একটু লিখি, দেখো কেন লিখবো। a1 আই, আমি যদি একটু বুদ্ধি করে এই পাশে ডাবল ইন্টিগ্রেশন এস এন ডিএস এই পাশে নিই, তাহলে একই জিনিস আমার এই পাশের জন্য নেওয়া লাগবে, লাগবে কিনা সমতার জন্য। এই পাশেও একই জিনিস, যা যা বাড়াইছি সব এই পাশে বাড়াই দিলাম, এন ডিএস। কথা কি বোঝা যায়? আমার এই ডাবল ইন্টিগ্রেশন এস এবং এন ডিএস এই দুইটা পার্টির সাথে গুণ আকারে আছে, আমি একটু গুণটা করে দিই। ডাবল ইন্টিগ্রেশন এস, তাহলে একটু সাজায় যদি লেখা হয় তাহলে কার্লি a1 বাই কার্লি জেড, যে এই পার্টটা যেহেতু এর সাথে গুণ আকারে আছে তাহলে এন ডিএস, এই মাইনাস এই মাইনাস ডাবল ইন্টিগ্রেশন, এই ডাবল ইন্টিগ্রেশন এস আমাদের এখানে আছে কার্লি a1 বাই কার্লি ওয়াই কে এন ডিএস। এইটা হচ্ছে আমার সমীকরণ নাম্বার 1, আমার সমীকরণ নাম্বার 1। তাহলে 1 নম্বর সমীকরণটা বাদে আমি আর সবকিছু মুছে দিই। এখন কয়েকটা কথা লিখবো, কথাটা দেখো কি লিখি, যে ধরি এস এর সমীকরণ, ধরি এক্স ওয়াই সমতলে এস তলের জন্য জেড ইকুয়াল এফ অফ এক্স ওয়াই, জেড ইকুয়াল এফ অফ এক্স ওয়াই যদি হয়, হলে এর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর আর হবে। তাহলে আর আর ভেক্টরের মান আমরা কি জানি, আর ভেক্টরের বা অবস্থান ভেক্টর আর ইকুয়াল আমরা জানি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আমরা এই মানটুকু এখানে বসাই দিই, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আমরা এক্স আই যা আছে রেখে দিলাম, ওয়াই জে যা আছে রেখে দিলাম, প্লাস জেডের পরিবর্তে আমরা শুধু এই কথাটাও লিখে দেবো। কেন? কারণ জেড সমষ্টির সমীকরণটা আমরা লিখতে পারি। কেন লিখলাম এটা আমরা পরের লাইনে যখন যাবো তখন খুব ভালোভাবে বুঝতে পারবো। এক্স ওয়াই কি, আমরা এই সমীকরণটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই তাহলে আমরা লিখতে পারি 2 নং সমীকরণকে
ওয়াই এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করে পাই। ব্যবকলন করে পাই। আমাদের 1 নম্বর সমীকরণের এই এতটুকুর মান আমরা বের করে নিয়ে এসে যদি 1 নম্বর সমীকরণে বসাই দিতে পারি তাহলে আমাদের অনেকটাই সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এই 1 নম্বর সমীকরণটা মুছে দিই, তোমরা লিখে রাখো, যেহেতু বোর্ডে জায়গা লাগবে। আমরা 1 নম্বর সমীকরণটাও মুছে দেব। তাহলে আমরা যদি এই সমীকরণটাকে y এর সাপেক্ষে ব্যবকলন করি, তাহলে আমরা আংশিক ব্যবকলন করি, তাহলে আমরা লিখতে পারি এটা বাই ডেল y ইকুয়াল কি হবে ডেল বাই ডেল y x i প্লাস কি হবে কার্লি বাই কার্লি y y j প্লাস কি হবে কার্লি বাই কার্লি y f অফ x y k। এখন দেখো সমাধানটা, y এর সাপেক্ষে x রে আংশিক অন্তরীকরণ করলে হবে 0, কারণ একই জিনিস যদি না হয় তাহলে সেই পার্টটারে আংশিক অন্তরীকরণ করা যায় না, অর্থাৎ এটার মান হবে 0। প্লাস y এর সাপেক্ষে y রে আংশিক অন্তরীকরণ করলে হবে 1, y এর সাপেক্ষে y রে আংশিক অন্তরীকরণ করলে হবে 1, তাহলে এটার পার্টটা আমি পরবর্তী শুধুমাত্র j লিখতে পারি। প্লাস দেখো এই কথাটা কেন লিখলাম, এই কথাটা লিখেছি এই কারণে, এখানে ছিল আমার জেডটা যে x এবং y এর উপর নির্ভরশীল সেই জিনিসটা বোঝানোর জন্যই যে y এর সাপেক্ষে এই f অফ x y রে বা y এর সাপেক্ষে z রে আংশিক অন্তরীকরণ করলে যেন 0 না হয়। কেন 0 হবে না? কারণটা হচ্ছে এই যে z আমার ফাংশন জেডটা x এবং y এই দুইটা ভেরিয়েবলের উপরে নির্ভরশীল। যেহেতু আমরা এই কথাটা অন্তত জানি যে y এর সাপেক্ষে y রে অন্তরীকরণ করা যাবে, যদি y থাকে তাহলেই কেবল আংশিক অন্তরীকরণ করা যাবে। আমরা যেহেতু এখন আমরা এতটুকু তো বুঝলাম যে এই পার্টটারে অন্তরীকরণ বা আংশিক অন্তরীকরণ করলে 0 হবে না, তাইলে যা আছে আমরা শুধু আগের রূপে, অর্থাৎ এইটা আমরা কার পরিবর্তে লিখছিলাম, জেড এর পরিবর্তে লিখছিলাম, তাহলে আমরা আবার জেড লিখে দিই, সাথে আছে কে। কথা কি বোঝা যায় কিনা দেখো, এটাকে একটু সমাধান করি। তাহলে এই যে পার্টটা আমার আছে আর ভেক্টর ডেল ওয়াই, এটার সাথে যদি আমি একটা লম্ব একক ভেক্টর এন নিই, তাহলে আমার এই পুরো সবার জন্য নেওয়া লাগবে, যেহেতু 0 আর লেখার প্রয়োজন নেই, তাহলে এই যে জে আছে, যের সাথে আমি একটা লম্ব একক ভেক্টর এন নিই, প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই কে এর সাথে আমার নেওয়া লাগবে, যেহেতু লম্ব একক ভেক্টর এন দিয়ে আমি পুরো সমীকরণটারে কি করেছি, গুণ দিয়েছি। তাহলে দেখো উপরের কথাগুলো আবার মুছে দিতে হবে। এই পার্টটার মান, যেহেতু n হচ্ছে একটা লম্ব একক ভেক্টর, তাই n এবং r পরস্পর থাকবে কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। আর আমরা জানি n r অর্থাৎ ডট গুণন যদি করি তাহলে n r cos থিটা হয়। এখানে থিটার মানটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি তাই এই পুরো পার্টটার মান হবে 0, অর্থাৎ আমাদের এই পার্টটার মান হয়ে যাবে 0, বাকি যা আছে একইভাবে রয়ে যাবে। তাহলে কি আছে, যে এন প্লাস কার্লি জেড বাই কার্লি ওয়াই কে এন ভেক্টর। আমাদের মূলত এই পার্টটুকুর মান প্রয়োজন। আমরা এই পুরো পার্টটাকে যদি এই পাশে নিয়ে আসি এবং জে এবং এন কে রেখে বাকিটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে পার্টটাকে আমরা একবারে এইভাবে লিখতে পারি, জে ডট এন ইকুয়াল মাইনাস, যেহেতু এই পাশ থেকে প্লাস ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, কার্লি জেড বাই কার্লি ওয়াই কে এন। দেখো এই এতটুকু বোঝো কিনা, এতটুকু বোঝো কিনা। আমরা বলছিলাম 1 নম্বর সমীকরণে জে এবং এন এর এই মানটুকু বসাইলে আমাদের সমীকরণের সমাধান অনেকটাই হয়ে যাবে। আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল, 1 নম্বর আমরা এইটাকে যদি 3 নং সমীকরণ দিই, তাহলে আমরা লিখতে পারি 3 নং সমীকরণের মান এক নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নম্বর সমীকরণটা দেখো একটু এইরকম ছিল, এস ন্যাপলা ক্রস এ ওয়ান আই
এটার সাথে ছিল এক লম্বা একক ভেক্টর এন ডিএস। এটার ইকুয়ালি ছিল ডাবল ইন্টিগ্রেশন এস কার্লি এ ওয়ান বাই কার্লি জেড, আর এখানে ছিল জে এন ডিএস মাইনাস ডাবল ইন্টিগ্রেশন এস কার্লি এ ওয়ান বাই কার্লি ওয়াই কে এন ডিএস। এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণে এইখানে আমরা এই মানটুক ইনপুট করব, তাহলে কেমন হবে? ডাবল ইন্টিগ্রেশন এস কার্লি এ ওয়ান বাই কার্লি জেড, জেন এর মান কত? মাইনাস কার্লি জেড বাই কার্লি ওয়াই কে এন, আর এখানে আছে ডিএস। কথা কি ক্লিয়ার? দেখো এই মাইনাসটা এই দিলাম, আমাদের এই চিত্রটা লাগছে না, আমি চিত্রটা মুছে দিই। ডাবল ইন্টিগ্রেশন এস কার্লি এ ওয়ান বাই কার্লি ওয়াই কে এন ডিএস। আমরা এইটাকে যদি একটু সিম্পলিফাই করি, দেখো এই মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস এস কার্লি এ ওয়ান বাই কার্লি জেড বাই কার্লি ওয়াই কে এন ডিএস মাইনাস ডাবল ইন্টিগ্রেশন এস কার্লি এ ওয়ান বাই কার্লি ওয়াই কে এন ডিএস। আমরা এইটার ভিতর থেকে যা যা কমন নিয়ে যাবো একটু কমন নিই। আমরা এই মাইনাস সহ যদি কমন নিই তাহলে ডাবল ইন্টিগ্রেশন এস, তাহলে কমন নিলে কি হবে? কার্লি এ ওয়ান বাই কার্লি জেড বাই কার্লি ওয়াই, এই মাইনাসটা এই মাইনাসের কারণে হয়ে যাবে প্লাস, এইখানে থাকবে কার্লি এ ওয়ান বাই কার্লি ওয়াই। এইখানে যা যা আছে এখানেও একই জিনিস থাকায় আমরা এটাকেও কমন আকারে লিখতে পারি, লিখে দিলাম। এখন এই পুরো পার্টটাকে যদি একটু চিন্তা করো, তাহলে এটা কাটলে হয়ে যাবে শুধুমাত্র কার্লি এ ওয়ান বাই কার্লি ওয়াই, এখানেও কার্লি এ ওয়ান বাই কার্লি ওয়াই। তাহলে আমরা একবারে এই পার্টটাকে যদি ধরি, কি ধরতে পারি? ধরি কার্লি এফ বাই কার্লি ওয়াই ইকুয়াল কার্লি এ ওয়ান বাই কার্লি জেড বাই কার্লি ওয়াই প্লাস কার্লি এ ওয়ান বাই কার্লি ওয়াই। এই পুরো পার্টটাকে আমরা ধরে নেবো কার্লি এফ বাই কার্লি ওয়াই। তাহলে দেখো এই পার্টটা এইটুকুর পরিবর্তে এতটুকুর পরিবর্তে, এবং আমরা জানি এই ডিএস হচ্ছে একটা তল বোঝায়, আমাদের একটা তল বোঝায়। এই ডিএস তলকে আমরা ডিএক্স ডিওয়াই লিখতে পারি। তাহলে দেখো এই এতটুকুর পরিবর্তে লিখবো আমরা ডেল এফ বাই, তাহলে মাইনাস ডাবল ইন্টিগ্রেশন এস কার্লি এফ বাই কার্লি ওয়াই, আর এখানে আছে কে এন ডিএস, এখানে আছে কে এন ডিএস। তাহলে ডিএস এর পরিবর্তে আমরা লিখবো ডিএক্স ডিওয়াই, বোঝা যাচ্ছে কিনা কথাগুলো? এই পর্যন্ত আসার পর আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে, আমাদের ভাবতে হবে গ্রিনের উপপাদ্যটা। গ্রিনের উপপাদ্য কি ছিল? গ্রিনের উপপাদ্য ছিল বদ্ধ ইন্টিগ্রেশন পি ডিএক্স, বদ্ধ ইন্টিগ্রেশন পি ডিএক্স। এইটারে আমরা লিখতে পারবো মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। ঠিক এইটার অনুরূপে আমরা এখানে যদি এই দুইটা যেহেতু একক ভেক্টরের মান 1, তাই আমরা যদি একটু কল্পনা করি যে এই জিনিসটা দেখতে হুবহু এইরকম কিনা, যেহেতু এইরকম তাই আমরা এই পুরো পার্টের পরিবর্তে আমরা লিখবো বদ্ধ ইন্টিগ্রেশন পি বলতে আমাদের এখানে এফ এবং সাথে থাকবে এফ আর সাথে থাকবে ডিএক্স। এতটুকুই, শুধুমাত্র গ্রিনের উপপাদ্য থেকে আমরা এই কথাটুকু এখানে লিখতে পারি। কথা ক্লিয়ার? দেখো এই যে বদ্ধ ইন্টিগ্রেশন, এফটা আসলে কার পরিবর্তে ধরছিলাম খেয়াল করো তো। এফটা মূলত ধরছিলাম এই যে এখানে ডেল এফ বাই ডেল ওয়াই ছিল, ডেল এ ওয়ান ডেল জেড
ডেল জেড বাই ডেল ওয়াই, ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই। একটু খেয়াল করো তো, যদি কার্লি বাই কার্লি ওয়াই মুছে দাও, কার্লি বাই কার্লি ওয়াই সব পাশ থেকে যদি উঠাই দাও, তাহলে কে পড়ে থাকে? শুধুমাত্র এ ওয়ান পড়ে থাকে। কে পড়ে থাকে? শুধুমাত্র এ ওয়ান পড়ে থাকে। তাহলে এফ মূলত আসলে কেউ না, এফ মূলত এ ওয়ান ডিএক্স। কথা কি ক্লিয়ার? আমাদের এই পাশে ছিল ডাবল ইন্টিগ্রেশন এস কার্লি ক্রস এ অন আই এন ডিএস। তাহলে এইটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 4। আমাদের প্রায় শেষ। তো দেখো, অনুরূপভাবে এটা তো আমরা এক্স ওয়াই সমতলে নিয়েছিলাম, ওয়াই জেড এবং জেড এক্স সমতলে। অনুরূপভাবে ওয়াই জেড ও জেড এক্স সমতলে, ওয়াই জেড এবং জেড এক্স সমতলের জন্য আমরা কি কি লিখতে পারি? দেখো, এইখানে আমরা এ ওয়ান নিছি, তাহলে আমাদের এখনো বাকি আছে এ টু এ থ্রি। তাহলে ডাবল ইন্টিগ্রেশন ন্যাবলা ক্রস এ টু, তাহলে এ টুর সাথে কে থাকবে? জে, এবং এখানে থাকবে এন ডিএস। এইটার সাথে মিলাই লিখবো, শুধুমাত্র কিছু না, এই কথাগুলোর সাথে মিলাই লিখবো। তাহলে বদ্ধ ইন্টিগ্রেশন তো হবেই, এটাকে সমাধান করলেও ঠিক এই সেম টাইপের একটা মান আমরা পাবো। তাহলে বদ্ধ ইন্টিগ্রেশন তো থাকবেই। এখন এইখানে এ ওয়ান ছিল, এইখানে এ ওয়ান হয়েছে, এইখানে এ ওয়ান ছিল, এইখানে এ ওয়ান হয়েছে, এইখানে এ টু আছে, এখানে এ টু হবে। দেখো, এখানে আই ছিল, আইটার কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, এইখানে ডিএক্স হয়েছে। এখানে জে আছে, তাহলে যেটা কোন অক্ষ বরাবর? ডি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে হবে ডি ওয়াই। এতটুকুই পার্থক্য, শুধু, আর কিছু না। পরেরটা দেখো, এবং ডাবল ইন্টিগ্রেশন এস কার নেবলা ক্রস এ থ্রি কে, এ থ্রি কে এন ডিএস। এটাকে আমরা লিখতে পারি বদ্ধ ইন্টিগ্রেশন। তাহলে একইভাবে এখানে এ থ্রি আছে, এখানে এ থ্রি হবে, এখানে কে আছে, কে কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর, তাহলে এখানে ডি জেড হবে। তাহলে এই সমীকরণটা দিলাম আমরা 5 নাম্বার, এই সমীকরণের নাম্বার দিলাম আমরা 6 নাম্বার। আমরা 4, 5 এবং 6 এই সমীকরণ 3টা যোগ করে দেব। যোগ করে দিলে কি হবে? দেখো, যোগ করে যদি আমরা দিই ডাবল ইন্টিগ্রেশন এস, ডাবল ইন্টিগ্রেশন এস এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। নেবলা ক্রস, নেবলা ক্রস, নেবলা ক্রস 3টা জায়গায় আছে। একবারে আমরা যদি কমন নিয়ে নিই, একবারে কমন নিয়ে নিলাম। দেখো, এখন আমরা কি লিখতে পারি? এ ওয়ান আই, এখানে যা আছে এ ওয়ান আই প্লাস, যেহেতু আমরা যোগ করে দিচ্ছি, আমরা একটু লিখবো যে 4 প্লাস 5 প্লাস 6 করে 5 করে 5। এই যোগটা আমরা এই যে এখানে করছি। দেখো, তাহলে এ ওয়ান আই আছে, এখানে আছে এ টু জে, একবারে কমন নিয়ে, যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আলাদা আলাদা করার সময় নেই। এ থ্রি কে প্লাস এ থ্রি কে, প্রশ্ন যত শর্ট করে করা যায়। এবার দেখো, প্রত্যেকের সাথে যে জিনিসটা কমন আছে, এনডিএস, 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 প্রত্যেকের সাথে কি আছে? এনডিএস, এন লম্বা একক ভেক্টর এন এবং তল এস ডিএস। তাহলে এই আমাদের এই পার্ট যোগ করা শেষ। আমরা এবার পরের পার্টটুকু আমরা যোগ করব। কিভাবে করব? তাহলে দেখো, আমাদের প্রত্যেকের ভিতরে কি আছে? বদ্ধ ইন্টিগ্রেশন আছে। বদ্ধ ইন্টিগ্রেশনের ভিতরে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, কমন নিয়ে নিলাম। এ ওয়ান ডিএক্স প্লাস এ টু ডিওয়াই প্লাস এ থ্রি ডিজেড লিখতে পারি কি না? এই কথাটুকু, এই যে এ ওয়ান ডিএক্স প্লাস এ টু ডিওয়াই প্লাস এ থ্রি ডিজেড, কথা ক্লিয়ার? দেখো, এখন আমরা আরেকটু সমাধানের দিকে যাই। এই পার্টটা থেকে, আচ্ছা, আমরা একটু আগে শিখলাম এ ভেক্টর সমান সমান এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে। দেখো তো, এই সেম জিনিস আমরা এখানে পেয়ে গেছি কিনা? তাহলে এইটার পরিবর্তে আমরা এই কথাটুকু লিখতে পারি এ ভেক্টর ডাবল ইন্টিগ্রেশন এস ন্যাবলা ক্রস, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এ ভেক্টর, সাথে আছে এন লম্বা একক ভেক্টর এবং ডিএস ইকুয়াল। এখন আমরা আর একটা জিনিস একটু দেখব, সেটা হচ্ছে আমরা আর ভেক্টর
বা অবস্থান ভেক্টর আর এর একটা মান জানি xi প্লাস yj প্লাস zk। অবস্থান ভেক্টরের এই মানটা আমরা জানি। এই অবস্থান ভেক্টরে যদি আমরা ডি প্রয়োগ করি হবে dr, এটা হবে dx i, এটা হবে dy j, এটা হবে dz k। বোঝা যায় কথাগুলো? এবার দেখো, আমি যদি এই মাঝখান থেকে এই লাইনটা একটু মুছে দিই, তাহলে আমি যদি এ ডিআর এই এর সাথে ডিআরটাকে ডট গুণন করতে চাই, তাহলে ডট গুণন আমি কিভাবে করব? আয়ের পার্টের সাথে আয়ের পার্টের ডট গুণন, আয়ের পার্টের সাথে আয়ের পার্টের ডট গুণন। তাহলে এই পার্টের সাথে যদি ডট গুণন করি তাহলে হবে a1 dx। কেন? আই এবং আই এর, অর্থাৎ আই এবং আই এর একক ভেক্টর আই এবং আই এর ডট গুণন হয় 1। একইভাবে a2 এর পার্টের সাথে যদি আমি এই পার্টের গুণ করি তাহলে হবে প্লাস a2 dy। যে এবং যে কোথায় যাবে? ডট গুণন হয়ে যাবে 1। 3 নম্বরেও শুধুমাত্র পড়ে থাকবে a3 dz। কে এবং কে কোথায় যাবে? ডট গুণনের মান 1। তাহলে একটু খেয়াল করো তো, a1 dx, a2 dy, a3 dz কোথায় পাইছি আমরা? এইখানে পেয়ে গেছি না? যেহেতু পেয়ে গেছি, এই মানটুকুর পরিবর্তে শুধু আমরা এই মানটুকু বসাই দেবো। তাহলে দেখো, বদ্ধ ইন্টিগ্রেশন এই পুরো মানের পরিবর্তে আমরা লিখবো a dr, a dr। প্রথম দিকে যদি একটু খেয়াল করো তাহলে এইটাই ছিল আমাদের স্টোকসের উপপাদ্য, এইটাই হচ্ছে আমাদের স্টোকসের উপপাদ্য। ধন্যবাদ সবাইকে ধৈর্যের সাথে ক্লাসটা দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ক্লাসে।